গল্প করে তাদেরকে খাবার দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে তার খাটে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। আর শোয়ার সাথে সাথে স্বপ্নের দুনিয়ায় চলে যায়। ওয়াসেনাতের জীবনটাই হাসি মজার। সে সব সময় হাসতে এবং হাসাতে ভালোবাসে। অরিয়ানের চোখে ঘুম নাই। চোখ বন্ধ করলেই সেই নীলাভ চোখের অধিকারী ফেরিপরির ছবি ভেসে উঠছে। তার কিছু ভালো লাগছে না। তার মনে হচ্ছে নীলাভ ফেরিপরিকে যদি একটু জড়িয়ে ধরতে পারত তবে মনে হয় ভালো ঘুম আসতো। হঠাৎ করে তার নিজের বুকটা কেমন শূন্য শূন্য লাগছে। কিন্তু যতক্ষণ ওয়াসেনাতের সাথে ছিল তখন তো তার এমন মনে হয় নাই। তবে এখন কেন এমন মনে হচ্ছে সে বুঝতে পারছে না। এখন সে এই রুমে থাকতে পারবে না। এখানে কেন যেন তার দম বন্ধ হয়ে আসছে। তাই না পারতে রুম থেকে বাহিরে চলে আসে। গন্তব্য রিমনের রুম। কারণ এখন এই রিমনই তাকে হালকা হতে সাহায্য করবে। মাদৌলি সেদিন প্রচুর চেঁচামেচি করেছে। সে তার বাবাকে বলেছে যে কোনো মূল্যে তার অরিয়ানকে চাই। তার বাবা অনেক বুঝাতে চেয়েছে। তিনি বলেছে অরিয়ান নিজের থেকে কারো না হলে তাকে পাওয়া অসম্ভব। এটা শোনার পরেও মাদৌলি বলেছে তার অরিয়ান চাই মানে চাই। এবার এটার জন্যে তাকে যদি নিয়তির সাথে লড়তে হয় তবে সে লড়বে। অরিয়ান সোফায় বসে আছে। তার সামনে বেডের উপর রিমন হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। অরিয়ানের এখন ইচ্ছে করছে রিমনকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিতে, তবে সে এমন কিছুই করবে না এখন। তাইট্রি টেবিলের উপরে থাকা ফুলদানিটা ঠাসঠস করে নিচে ফেলে দেয়। সাথে সাথে এক বিকট সাউন্ডে রিমনের ঘুম ভেঙে যায়। সামনে তাকিয়ে অরিয়ানকে দেখেই সে চিৎকার করে বলে ওঠে, ভূত ভূত অরিয়ান বাঁচা, অরিয়ানের ভূত। ভাই এই পোলা আমারে শান্তিতে ঘুমাতেও দেয় না। কিরে ভূত হয়েও ভয় লাগাছিস কেন? অরিয়ান কিছুক্ষণ রিমনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, ভূত না সং, আমি এসেছি। আর পালতু কথা বন্ধ কর। আমার তোর সাথে কথা আছে। বুকে হাত গুজতে গুজতে সামনে এসে দাঁড়ায়। তুই সত্যি অরিয়ান তো? অরিয়ানকে চিমটি কেটে। আগেই বলেছি পালতু তামি বন্ধ করতে। ধমকের সুরে। ওকে ওকে সরি, বাট তুই এত রাতে এখানে কেন? তোর যদি আরো মেয়ে লাগতো আমাকে কল করতি। তুই তো জানোস তোর জন্যে মেয়েরা নিজে থেকে হাজির থাকে। বেচারা আমাকে দেখ, কোনো মেয়েই জুটে না। তবে ভাই কালকের ফেরিপরিটা জোশস ছিল। ভাবছি পটামু, তারপর সোজা বিয়ে, আর তোকে তাড়াতাড়ি চাচ্চু বানাই দিমু। কি বলছো? অরিয়ান রাগে ফেটে যাচ্ছে। তার মুখ দেখে মনে হচ্ছে এখনই বোম ফুটবে। জাস্ট ভয়ঙ্কর লাগছে তাকে। রিমন ভালো করে বুঝতে পারছে অরিয়ান মাত্রা অতিরিক্ত রেগে আছে। তাই সে ঢোক গিলে বলে ওঠে, ভাই আমি তো মজা করছিলাম। আমি বরং তোর বাচ্চার চাচ্চু হব, তাও নিজেরটার চাচ্চু বানাবো না। এখন বল এখানে এত রাতে কেন আসা হলো? আমার ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই ওই মেয়েকে দেখতে পাই। কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না। শুধু তার ছবিই ভেসে উঠছে। আমার মনে হয় তুই থাপ্পড় দিয়েছিলি তাই তোর এমন লাগছে। আরে ভাই তার জন্যে তো আমি সরিও বলেছি। আমি যতক্ষণ তার সামনে থাকি আমার তখন সব ভালো লাগে, আর তার থেকে দূরে গেলেই সব অগোছালো লাগে। বুঝতে পা। কথাটা বলতে বলতে পাশে তাকিয়ে দেখে রিমন বিছানায় শুয়ে আছে। প্রথমে ভেবেছে ঘুমিয়ে গেছে, কিন্তু পরে বুঝতে পড়েছে সে সেন্সলেস হয়ে গেছে। অরিয়ান প্রচণ্ড অবাক প্লাস বিরক্ত। অবাক বা বিরক্ত ভাবকে প্রাধান্য না দিয়ে পানির ছিটকা দিতেই রিমন উঠে বসে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণ আগে ভয়াবহ কিছু শুনেছে। তার অবস্থা দেখে অরিয়ান বলে ওঠে, তোকে আমার সমস্যার সমাধান করতে বলেছি, সেন্সলেস হতে নয়। তুই কি মশহুর বিজন্যাস ম্যান অরিয়ান? আমার তো মনে হয় না। যে কিনা জীবনে খুন করেও সরি বলে না, সে কিনা শুধু একটা থাপ্পড়ের জন্যে সরি বলে বসে আছে। ভাই আমার মাথা ঘুরছে। হোয়াট রাবেস্ট, আমার ঘুম কেন আসছে না তা জিজ্ঞেস করতে আসছি তোর কাছে, তোর এই সব পালতু কথা শুনতে না। প্রেম? হোয়াট প্রেম? তুই প্রেমে পড়েছিস? তাও যাকে বলে প্রথম দেখায় প্রেম। আই মিন লাভ এট ফার্স্ট সাইট। মানে কি? ধমকের শুরু।
মানে তুই প্রেমে পড়েছিস? দেখ, এটা যে অসম্ভব তা তুইও জানোছ, আমিও। সো এসব আজেবাজে কথা বাদ দে। আমি আমার রুমে যাই, শুধু শুধু তোর কাছে এসেছি। আমার মাথাটাও নিজের মতো নষ্ট করার ধান্ধা। যত সব বলেই সামনে হাঁটা ধরে কিছু একটা ভেবে আবার পিছনে ঘুরে বলে, মেয়েটার সব ডিটেলস আমার চাই। সকালে ঘুম থেকে উঠেই যাতে পাই। গম্ভীর গলায় কথাগুলো বলেই অরিয়ান গটগট করে নিজের রুমে চলে যায়। রিমন মাথায় হাত দিয়ে বসে আছে। তবে তা অরিয়ানের ব্যবহারের জন্যে না, তার অর্ডারের জন্যে। কারণ এখন তার ঘুম আজকের জন্যে শেষ। কিছুক্ষণ এভাবে থেকে সে হু হা করে হাত পা ছড়িয়ে ছিটিয়ে হাসা শুরু করে। কারণ সে কখনো ভাবতে পারে নাই অরিয়ান খানু প্রেমে পড়তে পারে। আল্লাহ চাইলে কি না হয়। একেই কি বলে পাথরের আন্ডারস্কোর বুকে আন্ডারস্কোর ফুল। কথাটা ভেবে আবার এক বেলা ভয়ঙ্কর হাসি হাসে। তারপর কাজে লেগে পড়ে। কালকে যদি সব দিতে না পারে তাহলে তো বেচারার গর্দান যাবে। অরিয়ান নিজের রুমে এসে ভাবতে শুরু করে আসলেই কি সে প্রেমে পড়েছে। ব্যাপারটা ভাববার বিষয়। হঠাৎ তার নিজের মোবাইলের কথা মনে পড়ে, ওই ঘটনার পরে তো মোবাইলটা বন্ধ করে রেখেছে। নিশ্চয়ই অনেকে কল করেছে। তাই মোবাইলটা ওপেন করতেই ওয়াসিনাতের তোলা সেলফিটা ভেসে উঠে। প্রথমে দেখে অবাক হলেও কিছুক্ষণ ভেবে নিজে নিজেই হেসে ওঠে। বাকি রাত সে ওয়াসিনাতের ছবি দেখেই পার করে। সকালে মাদৌলি ঠিক করে সে আজ অরিয়ানের অফিসে যাবে। তাই আজ খুব সুন্দর করে সেজেগুজে রেডি হচ্ছে। মাদৌলি আজ নীল রঙের নেটের উপর কাজ করা শাড়ি পরে। আসলে শাড়ি যে পরেছে কেউ বলবে না। কারণ তার শরীরের বেশিরভাগ স্থান দৃশ্যমান। তার ধারণা শরীর দেখিয়ে ছেলে পটানো যায়। যায়, তবে সবাইকে না। কিছু কিছু অরিয়ানের মতো আছে। গাধি জানে না শরীর তো পতিতার কাছেও আছে। নীল শাড়ি পরার কারণ ছেলেরা নাকি নীল শাড়িতে মেয়েদের উপর বেশি ঘায়েল হয়। হিমু সিরিজ থেকে বোঝা যায়। তাই সেও আজ নিজেকে নীলে সাজিয়েছে। রিমন সকাল থেকে দুবার সেন্সলেস হয়েছে। যখন থেকে শুনেছে অরিয়ান কালকে তার রুমের মেয়েটাকে বের করে দিয়েছে আর অরিয়ান কালকে বিরিয়ানি খেয়েছে। ব্যাপারটা ঠিক তার হজম হচ্ছে না, তাই তার এই অবস্থা। অরিয়ানকে সে ওয়াসিনাতের ডিটেলস দিয়ে দিয়েছে। সকাল থেকে নিজের বডি গার্ডসবিহীন ওয়াসিনাতের বাসার সামনে অপেক্ষা করছে অরিয়ান। কারণ একটাই, ওয়াসিনাতকে এক নজর দেখবে। গাড়ির ভিতরে বসে আছে সেই সকাল 7:00টা থেকে, আর এখন বাজে 9:30। অরিয়ান নিজেও অবাক হচ্ছে নিজের ধৈর্য শক্তি দেখে। যেখানে সে 5 মিনিট লেটের কারণে বড় বড় ডিল ক্যান্সেল করে দেয়, সেখানে নির্বিকার ভঙ্গিতে 2:30 পর্যন্ত অপেক্ষা করেই চলেছে। অপেক্ষা জিনিসটা যেমন কষ্টের তেমন এক অজানা ভালো লাগা, যা বুঝার ক্ষমতা সব সময় থাকে না। ওয়াসিনাতের আজ প্রেজেন্টেশন আছে। সে লেখাপড়া প্লাস চাকরির পাশাপাশি ফ্যাশন ডিজাইনের উপর কোর্স করছে। এটা তার স্বপ্ন বলা যায়। আজ একটা নিউ ড্রেসের প্রেজেন্টেশন আছে, তাই রেডি হচ্ছে। আজ সে গাঢ় সবুজ রঙের সিল্কের হাতাপোরা গাউন পরেছে, সাথে সিল্কের সবুজ হিজাব। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নিচে নেমে আসে। ওয়াসিনাতদের দোতলা বিশিষ্ট বাড়ি। এটা তার দাদার বাড়ি, যা তিনি মরে যাওয়ার আগে তার বাবাকে দিয়ে গেছে। তারা এখানেই থাকে। নিচের তালা ভাড়া দেওয়া হয়েছে। বাউন্ডারির ভিতরে অনেক ফুলের ফলের গাছ আছে। তবে সব গাছের মাঝে কাঠগোলাপ আর কৃষ্ণচূড়া গাছ তার খুব প্রিয়। ওয়াসিনাত কাঠগোলাপের গাছ থেকে একটা ফুল নিয়ে হেজাবের পিনে গেঁথে নেয়। এটা করতে তার খুব ভালো লাগে। ওয়াসিনাতের ভাই আলিফ এবার বুয়েটে চান্স পেয়েছে। তারা ভাই বোনেরা এক প্রকার পিঠাপিঠি। ওয়াসিনাত ওর ভাইয়ের সাথেই ভার্সিটি যায়। তাই দুই ভাইবোন বের হয়ে আসে। ওয়াসিনাত গেটের দরজা খুলে বাহিরে এসেই অবাক। কারণ তাদের বাসার সামনে বেশ দামি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা অবাক হওয়ারই বিষয়। ওয়াসিনাত গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আসলে সে ব্যাপারটা বুঝার চেষ্টা করছে। এত দামি গাড়ি তাদের এলাকায়, ব্যাপারটা কেমন যেন লাগছে তার কাছে।
আর অরিয়ান সে তো ওয়াসিনাথকে দেখে হা করে তাকিয়ে আছে। কালো গ্লাস হওয়ায় অরিয়ান ওয়াসিনাথকে দেখতে পেলেও ওয়াসিনাথ দেখতে পাচ্ছে না। অরিয়ানের মুখ থেকে আনমনেই বেরিয়ে আসে, সবুজ ফেরিপরি। হেজাবে ফুলের ব্যাপারটা অরিয়ানকে অনেকটা অবাক করেছে, কারণ এত সুন্দর ফ্যাশন সে আগে দেখে নাই। হঠাৎ গাড়ির দরজা খুলে অরিয়ান বের হয়ে আসে। এটা দেখে ওয়াসিনাথ অবাক হয়ে তাকিয়ে বলে ওঠে, আপনি এখানে কেন? আসলে একটা কাজ ছিল এখানে, তাই এসেছি। এটা কি তোমার বাসা? ডাহা মিথ্যা কথা। হুম। আপনার এখানে কি কাজ? ভ্রু কুঁচকে বলে ওঠে, না আসলে মানে না না মানে আমতা আমতা করে বলছে। কি মানে করছেন? আসল কথা বলেন। আসলে সামনে একটা কাজ চলছে, সেখানে এসেছিলাম। কাচুমাচু করে। ওয়াসিনাথের চাহনি দেখে বোঝা যাচ্ছে সে তেমন বিশ্বাস করতে পারছে না। এর মাঝেই তার ভাই বলে ওঠে, আপু উনি কে? আরে কালকের লোকটার কথা বলেছিলাম না, উনি। ওয়াসিনাথ তার ফ্যামিলির সাথে অনেক ফ্রি। সে তার প্রতিদিনের সব কথাই মোটামুটি শেয়ার করে সবার সাথে। ও হায় ভাইয়া। হাত এগিয়ে দিয়ে হ্যালো হাত মিলিয়ে হাসি হাসি মুখে, আপু চল তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। অরিয়ান বলে উঠে, আমি ড্রপ করে দিই উৎসাহিত হয়ে। নো থ্যাঙ্কস, আমরা যেতে পারবো। তবে আমার একটা প্রশ্ন আছে, এই গাড়িটা কি আপনার নাকি চুরি করেছেন? হুম সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করে। অরিয়ান হতবাক। সে ভাবছে এই মেয়ের তাকে কোন দিক দিয়ে চোর মনে হয়। সে একবার উপরের দিকে তাকিয়ে বলে ওঠে, না এটা আমার। এত দামি গাড়ি আপনার? অরিয়ান পড়েছে মহা বিপদে। সে জানে ওয়াসিনাথ তাকে সামান্য এমপ্লয় ভাবে। তাহলে এখন এই দামি গাড়ির উৎস কিভাবে বলবে? কিছুক্ষণ ভেবে বলে ওঠে, ভালো কাজের কারণে বসো গিফট করেছে। ভয়ে ভয়ে বলে ওঠে, ও ও তাই বলেন। আমি তো ভেবেছি আপন। না থাক, আমার দেরি হয়ে যাচ্ছে। টাটা। অরিয়ান ভয়ে আর কিছু বলতে পারে নাই। ইদানিং সে নিজের ব্যবহারের কারণে নিজেই অবাক হচ্ছে। যেখানে সবাই তাকে ভয় পায়, তার ভয় সবাই কাঁপে, সেখানে সে নিজে এই মেয়ের ভয় শেষ। ভাবা যায় কি ভয়াবহ ব্যাপার। তবে অরিয়ানের খুব রাগ হচ্ছে ওয়াসিনাথের উপরে, কেন ওয়াসিনাথ তার সাথে এলো না। রেগে মেগে গাড়ি চালিয়ে অফিসে চলে যায়। আজ প্রথম অরিয়ান লেট করে অফিসে এসেছে। তাকে দেখে সবাই অবাক। তবে ভয় কেউ কিছু বলতে পারল না। অরিয়ান হনহন করে নিজের কেবিনে চলে গেল। তারপর চেয়ারে বসে মোবাইলটা বের করে ওয়াসিনাথের ছবি দেখতে শুরু করে। অরিয়ান নিজেও জানে না সে এক গভীর মায় জড়িয়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়া তার জন্যে মহা মুশকিল। অরিয়ান ছবি দেখতে ব্যস্ত। হঠাৎ মাদৌলি কাচের দরজাটা খুলে বিনা অনুমতিতে ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ এমন হওয়ায় অরিয়ান একটু বিচলিত হয়ে পড়ে। মাদৌলি সোজা অরিয়ানের সামনে গিয়ে তার গা ঘেঁষে দাঁড়ায়। সাথে সাথে অরিয়ান দাঁড়িয়ে যায়। মাদৌলির পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। তারপর চোখ মুখ লাল করে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। অরিয়ান এমন রূপ দেখে মাদৌলি ভয় পেয়ে যায়, তারপরেও ও নিজেকে সামলিয়ে বলে ওঠে, আমাকে কেমন লাগছে? অরিয়ান। অরিয়ান কিছু বলছে না। সে শুধু তাকিয়ে আছে আগের মতোই। মাদৌলি এবার অরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তারপর তার হাতের একগুচ্ছ গোলাপ অরিয়ানের সামনে এগিয়ে দিয়ে বলে ওঠে, অরিয়ান তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগে যায়। তবে অনেকবার বলার চেষ্টা করেছি, তবে তোমার দেখা পাইনি, তাই তোমার হোটেলে চলে গিয়েছিলাম। আমি আমার সব উজাড় করে তোমাকে ভালোবেসেছি। আর তুমি প্রতিবার অপমান করেছ। আর না, তোমাকে আমায় ভালোবাসতেই হবে। আই লাভ ইউ অ্যারেথন। তুমি শুধু আমার। অরিয়ান এবার খুব জোরে হেসে ওঠে, তার হাসি দেখে মনে হচ্ছে সে এখন পৃথিবীর সবচাইতে হাস্যকর কথা শুনেছে। হাসি থামিয়ে সে বলে ওঠে, অরিয়ান কার এটা সে নিজে ডিসাইড করে। আর অরিয়ান খান একাবার ব্যবহার করা জিনিস সেকেন্ড বাদ ছুঁয়ে দেখে না। নাও গেট লস্ট। রাগী গলায় বলে ওঠে। অরিয়ানের কথা শুনে মাদৌলি এবার অরিয়ানের আরো কাছে আসে। তারপর অরিয়ানের বুকের বাপাশে হাত দিতে নেয়।
কিন্তু পারে না, কারণ তার আগেই অরিয়ান মাদৌলির হাত ধরে ছুঁড়ে মেরে বলে ওঠে, এ কি ভুল বার করা তোমার স্বভাব? বাট আমার বার দেখার স্বভাব না। গেট লস্ট ফ্রম মাই রুম অ্যান্ড ডোন্ট কেম অ্যাগেন। ধাক্কা দিয়ে বাহিরে বের করতে করতে বলে ওঠে। মাদৌলি বুঝতে পারছে অরিয়ান রেগে গেছে, এখন কিছু বলে কাজ হবে না। তবে সে অরিয়ানের কাছে যাওয়ার সময় ওয়াসিনাতের ছবি অরিয়ানের মোবাইলে দেখেছে। তার এখন রক্ত মাথায় চড়ে বসেছে। তাই চলে যাওয়া ভালো হবে ভেবে চলে যায়। এদিকে অরিয়ান তার রুমের সব জিনিস ভেঙে ফেলেছে। এটাই একমায় তার রাগ কমানোর উপায়। অরিয়ানের গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, গ্লাসটা নামানো। সামনের দৃশ্য দেখে অরিয়ানের মাথায় রক্তে উঠা নামা করছে খুব দ্রুত। সবুজ চোখগুলো লাল হয়ে আছে দেখে মনে হবে রক্ত জমে আছে। রাগে তার সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। হঠাৎ সে গাড়ি থেকে নেমে সামনে চলে যায়। তারপর কিছু না বলেই হুট করে সামনে থাকা ব্যক্তিকে কোলে তুলে সোজা গাড়িতে বসিয়ে দেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে যে সামনের ব্যক্তি কিছু বলে ওঠার আগেই অরিয়ান গাড়ি পুনরায় স্টার্ট দিয়ে দেয়। গাড়ির স্টার্টের সাউন্ডে পাশের ব্যক্তির হুঁশ হয়, সে কিছু বলতে নিবে তার আগেই অরিয়ান বলে ওঠে, একা একটা ছেলে এবং একটা মেয়ে একই গাড়িতে আছে। মেয়ে কিছু বলতে চায়, তবে ছেলেটা শুনতে চায় না। ছেলেটার কাছে কস্টিপ বা মুখ বাঁধার কিছু নেই, কিন্তু ছেলেটা মেয়েটার মুখ বন্ধ করতে চায়। তাহলে কিভাবে করবে তুমি কি বলতে পারো ওয়াসিনাত? এক হাতে ওয়াসিনাতের ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে ওঠে। ওয়াসিনাত অরিয়ানের এমন আচরণের আগা মাথা কিছুই বুঝতে পারে নাই। তবে তার কথাগুলোর মানে সে বেশ বুঝতে পেরেছে, তাই সে চুপ করে ঠোঁট উল্টে বসে আছে আর ভাবছে কি হয়েছে বা কেন হয়েছে এতক্ষণ। ওয়াসিনাত খুবই বিরক্তি নিয়ে অরিয়ানের দিকে তাকিয়ে আছে। কিন্তু ব্যাটা শয়তান অরিয়ানের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তার নিজের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। তার ভাব দেখে মনে হবে তার আশেপাশের কোনো ব্যক্তি তো দূর কোনো প্রাণীও নেই। ওয়াসিনাত কিছুক্ষণ তাকিয়ে থেকে তার হাতে থাকা আইসক্রিমটা খাওয়া শুরু করে। ওয়াসিনাত খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছে। ব্যাপারটা কেন যেন অরিয়ানের মোটেও পছন্দ হয় নাই, তাই সে ওয়াসিনাতের হাতের আইসক্রিমটা ঠাসঠস করে নিয়ে ঠুসঠস করে জানালা দিয়ে ফেলে দেয়। ওয়াসিনাত অরিয়ানের এতক্ষণের কাজগুলো মেনে নিলেও এবার আর পারে নাই। আইসক্রিমের সাথে নো কম্প্রোমাইজ। তাই সে চিৎকার করে বলে ওঠে, এই আপনার সমস্যা কি? হুট করে এসে কোলে তুলে নিলেন, আবার কোথায় যেন নিয়ে যাচ্ছেন, আবার কথাও বলতে দিচ্ছেন না, আর এখন তো আপনি সব সীমা অতিক্রম করে ফেলেছেন। আমার আইসক্রিম কি ক্ষতি করেছে? আমার আইসক্রিম আপনি কেন ফেলে দিলেন? কি সুন্দর করে বলছিল আমাকে খাও আমাকে খাও, খাইতে কই পারলাম আপনার জন্যে। কেন ফেলছেন বলেন? কেন কেন ওয়াই হাউ? অরিয়ানের হাতের উপর দিয়ে তার কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে। অরিয়ান ক্যাবলাকান্তের মতো হা করে তাকিয়ে আছে। তার কাছে নিজেকে এখন অরিয়ান খান না আবুল আবুল মনে হচ্ছে। আসলে এমনটা মনে হবারই কথা যে অরিয়ান খানের ভয়ে সবাই কাঁপাকাঁপি করে, যার কলার ধরা তো দূর তাকিয়ে ভালো করে কথাও বলে না। সেই অরিয়ান খানের কলার ধরে রীতিমতো ঝাঁকাতে ঝাঁকাতে এই মেয়ে কথা বলছে, তাও আবার সামান্য আইসক্রিমের জন্য। ব্যাপারটা আসলেই আবুলের মতো তাকিয়ে থাকার মতো। অরিয়ান ওয়াসিনাতের দিকে তাকাতেই তার চোখের সামনে কিছুক্ষণ আগের ঘটনা ভেসে ওঠে, সাথে সাথে তার সবুজ চোখ জোড়া রক্তাক্ত লাল রং ধারণ করে। কিছুক্ষণ আগের ঘটনা। ওয়াসিনাত তার ক্লাস শেষ করে বাহিরে এসে রিকশা খুঁজতে শুরু করে। হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। প্রথমে অবাক হলেও গাড়ির ভিতর থেকে বাহিরে আসা মানুষটিকে দেখে নিজেকে সামলিয়ে নেয়। অরূপ ওয়াসিনাতের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, তুমি এখানে কেন? আসলে অরূপ জানে ওয়াসিনাত এখানে কেন এসেছে। সে তো ওয়াসিনাতকে বাসায় পৌঁছে দিতে এসেছে, তারপরও না জানার ভান করছে। কারণ ওয়াসিনাত এটা জানলে কখনো যাবে না। তাই এই নাটক। আমার ক্লাস ছিল। কিন্তু আপনি এখানে কেন? এখানে একটা কাজে এসেছিলাম, আর তোমাকে দেখে দাঁড়ালাম। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। না না লাগবে না,
আমি যেতে পারবো। আমার সাথেও ফর্মালিটিস করবা। জবাবে ওয়াসিনাথ হাসল। কারণ সে জানে এই লোক এখন তাকে না নিয়ে যাবে না, তাই যাওয়াই ভালো। গাড়িতে উঠতে যাবে তার আগেই ওয়াসিনাথের চোখ সামনে থাকা আইসক্রিম পার্লারের উপর আটকে যায়। সাথে সাথে নাচতে নাচতে সেখানে চলে যায়। তার সাথে অরূপও। অরূপ মনে মনে খুশি হয়, কারণ আইসক্রিমের বাহানায় সে আরো কিছু সময় ওয়াসিনাথের সাথে থাকতে পারবে। ওয়াসিনাথ 2টা আইসক্রিম নিজের জন্যে নিয়ে নেয়। অরূপ তার দিকে তাকিয়ে আছে। যা দেখে সে বলে ওঠে, সরি, আইসক্রিমের সাথে নো কম্প্রোমাইজ। তুমি খাও, আমি নিয়ে খাচ্ছি, তোমাকে কম্প্রোমাইজ করতেও হবে না। ওয়াসিনাথ আপন মনে আইসক্রিম খাচ্ছে। তাকে দেখলে যে কেউ বলবে সে মহান কোনো কাজ করছে। খাওয়ার সাথে সে বকবক করেই চলেছে, নিজে নিজে বলছে আর খিলখিল করে হাসছে। আর অরূপ তো মুগ্ধ নয়নে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ভাবছে আসেই মেয়েটা সাধারণের মাঝে অসাধারণ। অরিয়ানও ওয়াসিনাথের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তাকে না পেয়ে ফিরে যাচ্ছিল। গাড়িতে উঠেই সে ওয়াসিনাথ আর অরূপকে হাসতে হাসতে আইসক্রিম খেতে দেখে আর সাথে সাথে তার মেজাজ গরম হয়ে যায়। অরূপ আইসক্রিমের বিল দিতে গিয়েছি আর এর মাঝেই অরিয়ান ওয়াসিনাথকে কোলে করে নিয়ে আসে। বাকিটা সবার জানা। এই যে আমি আপনাকে বলছি আমার আইসক্রিম কেন ফেলেছেন? কেন? গাড়ি থামান, আমি নামবো। আরে সমস্যাটা কি আপনার? এরই মাঝে অরূপ কল দিয়ে বসে ওয়াসিনাথ ওকে বলে সে এক গুরুত্বপূর্ণ কাজে এসেছে। ওয়াসিনাথ একের পর এক প্রশ্ন করেই চলেছে, কিন্তু অরিয়ান একটারও জবাব দিচ্ছে না। কারণ সে জানে এখন সে কিছু বললে তার জমানো রাগটাও বাহিরে চলে আসবে, যা সে ওয়াসিনাথকে দেখাতে চাচ্ছে না। সে নিজেও বুঝতে পারছে না কেন তার এত রাগ হচ্ছে। কেন সে ওয়াসিনাথের পাশে অরূপকে দেখলেই তার এত রাগ হয়? কেন সে ওয়াসিনাথের পাশে কোনো ছেলেকেই ভাবতে পারে না? কেন কেন এমন হচ্ছে? কিছুই তার মাথায় ঢুকছে না। হঠাৎ গাড়ি থামিয়ে সে বলে ওঠে, ওয়াসিনাথ আমার সাথে আইসক্রিম খাবে? আকুতি ভরা চোখে, আপনি কি এই কারণে আমার আইসক্রিম ফেলে দিলেন? অবাক হয়ে প্রশ্ন করে, তোমাকে আমি এটা জিজ্ঞেস করিনি, যা করেছি তার উত্তর দেও। না খাবো না, মুখ ঘুরিয়ে। ঠিক আছে, না খেতে চাইলে আর কি করার আছে? আমি ভেবেছি একটা আইসক্রিমের বদলে আরো অনেকগুলো খাওয়াবো। এখন কেউ না খেতে চাইলে তো আর জোর করা যায় না। ড্রাইভিং করতে করতে ওকে খাবো। শালা দ্বারা আজ তোকে ফকির বানাই ছাড়মু মনে মনে। সত্যি? হুম। অরিয়ান মনে মনে অনেক খুশি হয়। গাড়িটা একটা ছোট আইসক্রিমের দোকানের সামনে আসতেই ওয়াসিনাথ চিৎকার করে বলে ওঠে, আমি এখানে খাবো। গাড়ি থামান। এখানে? কেমন যেন জায়গাটা, আমরা আরো ভালো জায়গায় খাবো, এখানে না। এই আপনার কথার মানে কি? এই জায়গাটা ভালো না? একদম লাট সাহেবের মতো কথা বলবেন না। আমি এখানেই খাবো। নামেন। অরিয়ান বেচারা না চাইতেও এখানে নামতে হলো। সে কখনো এমন জায়গায় খাওয়া তো দূর দাঁড়ায়ও নাই। সে নাকমুখ ছিটকে দোকানের সামনে দাঁড়ায়। কেমন যেন লাগছে তার কাছে। আর ওয়াসিনাথ, সে তো দারুণ মজায় আছে। রাস্তার পাশে কিছু পথচারী শিশু ছিল, তাদের সাথে কিছু টোকাই ছেলেমেয়ে ছিল, তাদের দেখেই মূলত ওয়াসিনাথ এখানে খাবে বলেছে। সে অরিয়ানকে দাঁড়াতে বলে ওই ছেলেমেয়েগুলোকে ডেকে আনে। আর বলে, এরাও খাবে। এদেরও আইসক্রিম খাওয়াতে হবে, রাজি থাকলে বলেন। অবশ্যই। এদের সবাইকে আইসক্রিম দেও। দোকানদারকে উদ্দেশ্যে বলে ওঠে। বাচ্চাগুলো তো দারুণ খুশি। ওয়াসিনাথ তাদের সাথে কথা বলছে। আর মাঝে মাঝে তাদের কথা শুনে খিলখিল করে হেসে উঠছে। অরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে জানে বাচ্চাগুলোকে খাওয়ানোর মাধ্যমে ওয়াসিনাথ তার আইসক্রিম ফেলার শাস্তি দিচ্ছে। অরিয়ান এটা ভেবে অবাক হয়, কারো মাথা থেকে কি করে এত সুন্দর শাস্তির পদ্ধতি আসতে পারে। ব্যাপারটা অবাক হওয়ার মতো। একে একে সবাইকে আইসক্রিম দেওয়া হলো। সবাই তো খুব খুশি। এই গরমে এই বাচ্চাগুলোও খুব গরম লাগছিল। তারা ওয়াসিনাথকে বললে, ধন্যবাদ আপু, জড়িয়ে ধরে। আমাকে না, ওই ভাইয়াকে দেও।
সেই তো তোমাদেরকে আইসক্রিম দিয়েছে। আমি না, আঙুল দিয়ে ইশারা করে। বাচ্চাগুলো দৌড়ে অরিয়ানকে জড়িয়ে ধরে। অরিয়ান ব্যাপারটায় অনেক অবাক হয়, তবুও ওদের জড়িয়ে ধরে। বাচ্চাগুলো অরিয়ানকে বলে ওঠে, অনেক ধন্যবাদ ভাইয়া। জবাবে অরিয়ান তাদের মাথায় হাত বুলায়। সে ভাবছে যে অরিয়ান হালকা ধুলোতেও গাড়ি থেকে নামে না, সে এই ধুলো জড়িত কাপড় পরা বাচ্চাদেরকে জড়িয়ে ধরেছে। তবে সে অবাক হচ্ছে, তার কেমন যেন এক শান্তি শান্তি লাগছে, যা তার জীবনে সে আগে কখনো ফিল করে নাই। ওয়াসেনাত বাচ্চাগুলোর গালে চুমু খায়, তারপর তাদের বিদায় দেয়। অরিয়ান অবাক হয়ে ওয়াসেনাতকে দেখছে। বাচ্চাগুলোর ধুলো মাখা গালে কি সুন্দর নির্বিকার ভাবে চুমু খেয়েছে। হঠাৎ একটা বাচ্চা এসে ওয়াসেনাতের জামা টেনে বলে ওঠে, আপু বেলুন নিবেন? ওয়াসেনাত কিছুক্ষণ তাকিয়ে থেকে তার হাতের 4টা আইসক্রিম থেকে একটা ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা নেও, আর আমি বেলুন নিব। বাচ্চা ছেলেটা এক গাল হেসে আইসক্রিমটা নিয়ে নেয়। আর ওয়াসেনাত তার ব্যাগ থেকে 2টি 1000 টাকার নোট বাচ্চাটার দিকে এগিয়ে দিয়ে বলে, আমাকে সবগুলো বেলুন দেও। কিন্তু আপু, আমার কাছে এত টাকার বেলুন তো নাই, যা আছে সব দেও, আর বাকিটা তোমার উপহার। আমাকে এত সুন্দর একটা হাসি উপহার দেওয়ার জন্যে। বাচ্চাটা খুশিতে কেঁদে দেয়। ওয়াসেনাত বুঝতে পেরেছে টাকাটা বাচ্চাটার খুব প্রয়োজন। সে একটু আগে যখন সবাইকে ডাকতে গিয়েছিল তখন শুনেছে ছেলেটা কাকে যেন বলছে তার মা অসুস্থ। ছেলেটা এবার ওয়াসেনাতকে জড়িয়ে ধরে বলে ওঠে, ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ। এবার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওয়াসেনাত ছেলেটার চোখ মুছে দিয়ে চুমু খায় কপালে। তারপর বলে ওঠে, হুম, নিয়ে যেও। আমি দোয়া করি তোমার মা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর হে, তোমার মাকে বলিও আমার মার জন্যে দোয়া করতে। সাথে তুমিও করিও। মায়ের খেয়াল রেখো। মাথায় হাত বুলাতে বুলাতে, করব আপু, অনেক দোয়া করব, সাথে তোমার জন্যেও করব। এবার আসি। বেলুনগুলো দিতে দিতে, আচ্ছা। বেলুনগুলো নিয়ে ওয়াসেনাত এবার অরিয়ানের পাশে দাঁড়ায়। অরিয়ান এখনো হাবার মতো তাকিয়ে আছে। সে আর অবাক হতে পারছে না। মেয়েটা আসলেই অসাধারণের উপরে কিছু থাকলেও সেটা অরিয়ান সবটা দেখেছে। আর এখন সে ভাবছে। ওয়াসেনাতের ধাক্কায় তার হোশ আসে। ওয়াসেনাত বলে ওঠে, আমার সাথে যাবেন? ওই মাঠে, হাত দিয়ে রাস্তার পাশের মাঠে ইশারা করে। ওই মাঠে কেন? একটু অবাক হয়ে, আমার একটা শখ আছে, আইসক্রিম খাবো আর বেলুন হাতে রাস্তার পাশে থাকা দিগন্তজোড়া মাঠে কিছু সময় কাটাবো। দেখেন, আইসক্রিমও আছে সাথে বেলুনও, আর ওই যে মাঠ। তাই বলছিলাম, আসলে আপনি আমার সাথে আছেন তো তাই জিজ্ঞেস করেছি। আপনি না যেতে চাইলে নাই, আমি যাব। বলেই বেলুনগুলো হাতের কবজিতে বেঁধে নেয়। আমি যাব। দাঁড়াও, বিল দিয়ে আসি। কেমন লেগেছে শাস্তি আমার আইসক্রিম ফেলার? হুম্মম। ভ্রু নাচিয়ে শয়তানি হাসি দিয়ে, আমার লাইফের বেস্ট অসাধারণ শাস্তি। বলেই বিল দিতে চলে গেল। ওয়াসেনাত এবার হাবার মতো দাঁড়িয়ে আছে। আসলে ভাবছে শাস্তি কেমনে বেস্ট আবার অসাধারণ হতে পারে। ব্যাপারটা আসলেই ভাববার বিষয়। অরিয়ান বিল দিতে গিয়ে পড়ছে মহা বিপদে, কারণ তার কাছে ক্যাশ টাকা নেই। আছে সব কার্ড। আর দোকানের ছিঁড়ি দেখেই বোঝা যায় এখানে কার্ড দিয়ে কচুটাও হবে না। তাই না পারতে নিজের দামি 1 লাখ টাকার ঘড়ি দোকানদারকে দিয়ে দেয়। দোকানদার তো মহা খুশি। বিল দিয়ে মানে ঘড়ি দিয়ে আবার ওয়াসেনাতের কাছে এসে বলে, চলো যাব। আগে আপনার ব্লেজার খোলেন। কেন? অবাক হয়ে, আমি বলেছি তাই। না খুললে আপনাকে আমার সাথে নিব না। ওকে, খুলছি। খুলতে খুলতে এবার শার্টের ইন খুলেন। আবার ইন কেন? আপনি বেশি কথা বলেন। যা বলছি তা করেন, না হলে ওকে ওকে, খুলছি। ইন খুলতে খুলতে এবার ব্লেজারটা গাড়িতে রেখে আসেন। অরিয়ান তাই করল। আবার এসে ওয়াসেনাতের কাছে দাঁড়ালো। ওয়াসেনাত আবার বলে উঠে, এবার হাতা ভাঁজ করেন। অরিয়ান হাতা ভাঁজ করে ফেলে।
এবার ওয়াসেনাত একটু উঁচু হয়ে অরিয়ানের গোছালো তর্কি স্টাইলের চুলগুলো এলোমেলো করে দিল, দিয়ে বলে উঠে, ও আপনারে যা জোসশস লাগতাছে, কি বলমু। এবার চলেন। অরিয়ান হাবার মতো ওয়াসেনাতের সাথে হাঁটতে শুরু করে। আসলেই অরিয়ানকে জোসশস লাগছে। সাদা শার্ট সাথে কালো পেন্ট, তার উপর ওয়াসেনাতের করিয়ে দেওয়া স্টাইলে অসাধারণ লাগছে। তাদের দেখে এক অসাধারণ প্রেমী জুটি লাগছে। ওয়াসেনাতের এক হাতে দুটি আইসক্রিম আর অন্য হাতে একটা, যেটা সে কিছুক্ষণ পরপর তার ঠোঁট জোড়া দিয়ে চুষে চুষে খাচ্ছে। তার উপর হাতের কবজিতে বাঁধা বেলুনগুলো উড়ছে। জাস্ট এক কথায় অপূর্ব। মাদৌলি বাসায় গিয়ে সব ভাঙ্গাচুর শুরু করে। তার মাথা খুব গরম হয়ে আছে। বাড়ির কাজের লোকেরা তার কাছে যেতে ভয় পাচ্ছে। তাকে কেউ আটকাতে পারছে না। এক প্রকার তাণ্ডব চলছে। ওয়াসেনাত আর অরিয়ান দিগন্তজোড়া মাঠে বসে আছে। চারিপাশে সবুজের সমারোহ। অরিয়ান এই প্রথম এভাবে বসে আছে, খোলা আকাশের নিচে ঘাসের উপরে। ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে। তবে ওয়াসেনাতকে পাশে পেয়ে তার সব অদ্ভুত লাগা অসম্ভব ভালো লাগায় রূপ নিয়েছে। অরিয়ান এক নজরে ওয়াসেনাতের দিকে তাকিয়ে আছে। সূর্যের এক ফালি রোদ এসে পড়ছে ওয়াসেনাতের মুখে। গালগুলোতে লাল লাল ওভার সমারোহ। নাকটা টুকটুকে লাল হয়ে আছে। হিজাবের উপরের হলুদ কাঠগোলাপটি রোদের আলোয় চিকচিক করছে। এত সুন্দর মেয়ে অরিয়ান তার জীবন দশায় আর দেখে নাই। যেমন তার নাম তেমন তার গুণ। আসলেই সে সৌন্দর্যে মণ্ডিত। অরিয়ানের ইচ্ছে করছে আইসক্রিম হতে। যদি সে আইসক্রিম হতে পারত, তবে তো সে বারবার ওয়াসেনাতের নরম কোমল লাল টুকটুকে ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে পারত। তার ভীষণ ভাবে ওয়াসেনাতের লাল লাল ওভার গালে চুমু খেতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ ওয়াসেনাতের প্রশ্নে অরিয়ান ভাবনার জগৎ থেকে ফিরে আসে। ওয়াসেনাত বলে উঠে, এই আপনার নামটা কি? আজ 2 দিন হয়েছে আপনার সাথে দেখা হয়েছে, অথচ আমি আপনার নামটাই জানি না। আমি কি আবাল? অরিয়ান কি বলবে ভেবে পাচ্ছে না। ও হ্যালো মি, আপনাকে নাম জিজ্ঞেস করেছি। আর আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন মনে হয় আমি বলেছি সৌরজগতে কত হাজার নক্ষত্র আছে বলেন। নিজের নাম বলতে এত সময় লাগার কি আছে? আরে আমি তো খলিল স্যার না যে আপনাকে কিছুক্ষণ আগে এক থাপ্পড়ে আপনার নাম ভুলিয়ে দিয়েছি। আর এখন জিজ্ঞেস করছি দেখে আপনি পারছেন না। এমন ক্যাবলার মতো তাকিয়ে আছেন কা? ওয়াই? অরিয়ান এখনো তাকিয়ে আছে। সে ভাবছে যদি ওয়াসেনাত তার নাম জেনে যায় তবে কি তার সাথে আর এখনকার মতো মিশবে না। না, এমনটা ভাবতেই কেমন যেন অজানা ভয় তাকে গ্রস করছে। না, সে বলবে না তার নাম। বলবে না, কিছুতেই না। আচ্ছা তাহলে কি বলবে? কিছুই মাথায় আসছে না। হুট করে সে বলে বসে, আমার নাম নাই। ওটা আপনার নাম নাই? এটা আবার কেমন নাম? আরে আমার কোন নাম নাই? তুমি চাইলে একটা নাম দিতে পারো। আমি আপনার কি নাম দিমু? যা খুশি। যা খুশি এটা আবার কেমন নাম? আরে তোমার যা খুশি দেও। মি আক্রু, আপনার নাম মি আক্রু? হি কেমন হলো? ওট, এটা আবার কেমন নাম? আরে রাগেন কা? আপনি যেমন, আপনার নামও তেমন দিলাম। বুঝলেন না তো? আচ্ছা বুঝিয়ে বলি। এই 2 দিনে আমি আপনাকে একবারও হাসতে দেখি নাই। কেমন যেন আক্রু আক্রু ভাব আপনার মধ্যে, তাই এই নাম দিয়েছি, তবে চিন্তা করবেন না। আমার আবার নিক নেম চেঞ্জ করার অভ্যাস আছে, বলেই খিলখিল করে হেসে ওঠে। অরিয়ান তো এতেই ফিট। আর কি লাগে এবার যদি ওয়াসেনাত অরিয়ানকে পৃথিবীর সবচাইতে বাজে নাম দিয়েও এভাবে খিলখিল করে হেসে ওঠে। অরিয়ান এতেও কিছু মনে করবে না। তার কাছে এখন পৃথিবীর সবচাইতে দামি জিনিস এই হাসি। ওয়াসেনাতের প্রশ্ন অরিয়ানের ঘোর কাটে। মি আক্রু, আপনি কি ওই পরিয়ানের অফিসে জব করেন? অরিয়ান কিছুক্ষণ হাবার মতো তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে জবাব দিল, হুম। ওয়াসেনাত কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে, ওই গরু পরিয়ানের অফিসে আপনারা কিভাবে কাজ করেন আল্লাহ জানে। যেমন ফালতু অফিস তেমন তার বর্ষ। হুহহ ভেঙচি কেটে।
অরিয়ান কি বলবে বুঝতে পারছে না। পৃথিবীর মধ্যে মনে হয় ওই একমাই ব্যক্তি যে কিনা নিজের বদনামি নিজে সাদরে গ্রহণ করছে। বেচারা অরিয়ান বাবু। অরিয়ানের মনে এখন এটা প্রশ্ন, কেন ওয়াসেনাত তাকে এত অপছন্দ করে। তাই প্রশ্নটা করেই বসল, তুমি আমাকে না মানে আমাদের বসো অরিয়ানকে এত অপছন্দ কর কেন? সে কি তোমার কোন ক্ষতি করেছে? আর বলিয়েন না, শালার জন্যে আমরা আব্বুর কাছ থেকে এত দূরে থাকি। মানে চিৎকার করে। আরে চিৎকার করেন কা? বলতাছি তো, আসলে আমার আব্বু খান গ্রুপে জব করে। আব্বু আগে আমাদের সাথে ঢাকায় থাকতো, কিন্তু এই অরিয়ান এসে তাকে সিলেট পোস্টিং দিয়েছে। আব্বু অনেকবার চেষ্টা করেছে আসতে, বাট হালা আসতে দেয় না। এটা হচ্ছে প্রধান এবং মুখ্য কারণ। অরিয়ান হা করে তাকিয়ে আছে। আসলে সে এমন কিছুই করে নাই, আর এইসব বদলির ব্যাপারে সিদ্ধান্ত ব্রাঞ্চ ম্যানেজাররা নেয়। সে এইসব ছোটখাটো ব্যাপার ভেবে কখনো এদিকে নজর দেয় না। আর ওয়াসেনাতের বাবা তার কোম্পানিতে চাকরি করে এটা ভেবেও সে কিছুটা অবাক হয়। আসলে তার দেশ বিদেশ মিলে যত কোম্পানি রয়েছে সব জায়গায় কম করেও 4-5 লাখ লোক কাজ করে, এত স্টাফদের খবর রাখা সহজ না। তবে ওয়াসেনাতের ধারণা সেই দোষী। অরিয়ান বলে উঠে, তোমার বাবার নাম কি? তা জেনে আপনি কি করবেন? না আসলে তোমার পরিবারের সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, তাই বলছিলাম আর কি। ও আচ্ছা। আমার নাম ওয়াসেনাত বিনতে তানবীর। আব্বুর নাম মো তানবীর, আম্মুর নাম মাদিয়া ইসলাম, আর দুই ভাইয়ের নাম আলিফ বিন তানবীর, আসিফ বিন তানবীর। এবার আপনার পরিবারের সম্পর্কে বলেন। ওয়াসেনাতের প্রশ্নে অরিয়ান চমকে ওঠে। তার মুখ সাদা থেকে লালে রূপ নিতে শুরু করে। সবুজ চোখগুলো লাল রং ধারণ করে। ওয়াসেনাত এটা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। অরিয়ান তার চোখ মুখ শক্ত করে বলে ওঠে, শুধু দাদাজান আছে। তিনি আমেরিকা থাকে। নিচের দিকে তাকিয়ে, ও আর আপনার বাবা মা? কথাটা বলেই জিভ কাটে। আসলে সে বলতে চায় নাই। মুখ ফুসকে চলে এসেছে। মারা গেছে। তার মারা গেছে। চিৎকার করে। ওয়াসেনাত অরিয়ান এমন রূপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ওয়াসেনাত এক প্রকার ভয় কাঁপছে। এত রেগে কথা বলতে সে কখনো কারোকে দেখে নাই। অরিয়ান নিজেকে সামলাতে পারছে না, তাই নিচের দিকে তাকিয়ে আছে। অনেক সময় হয়ে গেছে অরিয়ান কোনো কথা বলছে না। তাই ওয়াসেনাত বলে উঠে, আম্মামাদেরও যাওয়া উচিত। হালকা কাপা গলায় অরিয়ান ওয়াসেনাতের এমন ভয়েস শুনে নিজেকে ঠিক করে ওয়াসেনাতকে বলে উঠে, সরি আসলে। আ থাক, বলতে হবে না। সমস্যা নেই। বাবা মা সবার কাছে অতি প্রিয়জন। তাই তাদের ব্যাপারে মৃত্যুটা আসলেই কষ্টের। আরে আমার এক স্যার ছিল। তিনি এক অদ্ভুত মানুষ ছিলেন। জানেন আমরা তাকে কি বলে ডাকতাম? আচ্ছা না বললে কিভাবে জানবেন? আমরা তাকে গদু ডাকতাম। আরে অনি যেমন স্ট্রঙ্গ ছিলেন তেমন উড়াধুনা মাইর দিতেন। তার ধারণা মতে মরতে তো সবাইকেই হবে, তাইলে এত কান্নাকাটির কি আছে? অবাক হওয়ার বিষয়, ওনার বাবা মারা গেছে যখন তখন উনি একটুও কাঁদে নাই। তাই মন খারাপ করার কিছু নাই। একদিন আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আচ্ছা চলেন আমরা একটু হাঁটি। আপনার জুতা খুলেন। নিজেরটা খুলতে খুলতে বলে, জুতা কেন? অবাক হয়ে, আমি বলেছি তাই। অরিয়ানের খুব অনিজি লাগছে। সে কখনো জুতা খুলে হাঁটে নাই। হোটেলে হোক বা বাইরে সব জায়গায় সে জুতা পরে ঘুরে। অরিয়ান হা করে ওয়াসেনাতের ধবধবে সাদা পায়ের দিকে তাকিয়ে আছে। আসলে এই প্রথম সে কোনো মেয়ের পা এত আগ্রহ নিয়ে দেখছে। কোনো মেয়ের পা এত সুন্দর হতে পারে এটা তার জানা ছিল না। সে এক নজরে তাকিয়ে আছে। তাই ওয়াসেনাত বলে উঠে, আরে আমার পায়ের দিকে তাকিয়ে থাকতে বলিনি। জুতা খুলতে বলেছি। চিৎকার করে, খুলছি তো চিৎকার করছ কেন? অরিয়ান নিজের জুতা খুলছে। আর ওয়াসেনাত অরিয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ছেলেটার মনে অনেক কষ্ট জমে আছে। কিন্তু কি কষ্ট বা কষ্টের উৎস কি তা ওয়াসেনাতের জানা নেই।
তবে সে অরিয়ানের চোখে লুকিয়ে থাকা কিছু একটা দেখেছে, তাই তো এত কথা বলে তার মন ভুলাতে চেয়েছে। আর এখন তার মন ভালো করার জন্যে নতুন ফন্দি আঁটছে। কেন যেন প্রথম দেখাই অরিয়ানের মনের আর্তনাদগুলো তার মনকে ছুঁয়েছে। তাই তো যে মেয়ে তার পরিচিত ছেলেদের সাথেই কথা বলে না, সে কিনা অপরিচিত ছেলের সাথে ঘুরছে। ব্যাপারটা অদ্ভুত, শুধু অদ্ভুত না, ভীষণ রকমের অদ্ভুত। তবে কেন যেন এই অদ্ভুত ব্যাপারে ওয়াসেনাথের তেমন ইন্টারেস্ট নাই। সে এই রহস্যময় মানুষটাকে জানতে যায়। অরিয়ানের ডাকে ওয়াসেনাথ তার দিকে তাকায়। জুতা খোলা শেষ, এবার বলেন কি করব মায়ারানী? হালকা ঠোঁট বাঁকিয়ে। ওই আমার নাম ওয়াসেনাথ, নট মায়ারানী। হুম হুম বুঝলাম, এবার বল কি করব? জুতা তো খোলালে, পায়ের দিকে দেখিয়ে। ওয়াসেনাথ অবাক চোখে অরিয়ানের পা দেখছে। ছেলেটার সবকিছু অসাধারণ সুন্দর। আল্লাহ এত নিখুঁত মানুষ বানায়। সবই সম্ভব আল্লাহর দুনিয়া বলে কথা। হালকা হেসে বলে উঠে, আপনি কিন্তু অসম্ভব সুন্দর। তবে সুন্দর জিনিসে ভেজাল বেশি জানেন? অরিয়ান কিছু বলল না, কারণ তার মাঝে যে কত ভেজাল আছে সে এটা খুব ভালো করেই জানে। তবে ওয়াসেনা তো অনেক সুন্দর, তবে তার জীবন চক্র ঘুরে তো সে কোনো ভেজাল খুঁজে পায় নাই। আসলে প্রবাদগুলো মাঝে মাঝে কিছু ব্যাপারে কাজ করে না। চলেন এবার ঘাসের বুকে হাঁটি। ওয়াসেনাথ পা বাড়াতে বাড়াতে বলে উঠে। অরিয়ান একদৃষ্টিতে তার সামনের নীলাভ চোখের সবুজ ফেরিপরিকে দেখছে। রোদের আলোয় কি অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে। অরিয়ানের এখন ওয়াসেনাথকে কাটা পেয়ারা মনে হচ্ছে, চারপাশে সবুজ আর মাঝখানে সাদার সাথে হালকা লালের মিশ্রণের মুখশ্রী। ঠিক যেন একটা কাটা পেয়ারা। অরিয়ানের এখন ওয়াসেনাথের লাল লাল গালে কামড় বসাতে ইচ্ছে করছে। ইদানিং অরিয়ান নিজের ইচ্ছেগুলোর কথা ভেবে অবাক হয়। আগে তো তার এমন ইচ্ছে ছিল না। তবে যখন থেকে এই মেয়ে তার অভিশপ্ত জীবনে এসেছে তবে থেকে তা পাপ মুক্ত, অভিশাপ মুক্ত মনে হচ্ছে। কেন? এর ওর প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে অরিয়ান, তবে মিলছে না। আবার সে ভাবে খুঁজে কি হবে, বেশ তো আছে। ওয়াসেনাথ আকাশের দিকে তাকিয়ে হাঁটছে। আর অরিয়ান ওয়াসেনাথের দিকে তাকিয়ে তাকিয়ে। খালি পায়ে হাঁটতে যে এত ভালো লাগে এটা অরিয়ানের জানা ছিল না। কেমন যেন সম্পূর্ণ শরীরে শীতলতা বিরাজ করছে। সে ভাবছে এই মেয়ে তাকে কত কিছুই না জানিয়েছে। দুদিনেই তার জীবনটা বদলে দিয়েছে। হঠাৎ ওয়াসেনাথ নিচে বসে ঘাস আর কিছু হলুদ ফুল জোগাড় করে অরিয়ানের সামনে এসে দাঁড়ায়। তারপর আবার কি যেন ভেবে মন খারাপ করে চলে যেতে চায়। অরিয়ান তার হাত ধরে বলে উঠে, কি হয়েছে? আপনার শার্টে পকেট নাই কেন? কচু ভালো লাগে না? থাকলে কি হতো শুনি? এই ফুল আর ঘাসগুলো একসাথে মুড়িয়ে সুন্দর ছোট তোড়া বানিয়ে আপনার পকেটে গুজতে পারতাম। অরিয়ান হা করে তাকিয়ে আছে। সে কি বলবে বুঝতে পারছে না। এরই মাঝে ওয়াসেনাথ চিৎকার করে বলে উঠে, পেয়েছি। কি? গাথার উপায়? মানে এগুলো লাগানোর উপায় পেয়েছি। বলেই নিজের হিজাব থেকে একটা পিন নিয়ে পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে অরিয়ানের বুকের বাঁ পাশে হাত রাখে। অরিয়ান অবাকের উপর অবাক হয়ে তাকিয়ে আছে। তার হার্টবিট দ্রুত গতিতে চলছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এমন তো আগে হয় নাই। কেন যেন মনে হচ্ছে তার ক্ষতবিক্ষত হৃদয় কেউ তার কোমল হাতের শীতল পরশ দিচ্ছে, যা তার মনকে উথালপাতাল করে তুলছে। ওয়াসেনাথ অতি যত্নের সাথে অরিয়ানের শার্টের বাঁ পাশে বুকের উপর ঘাস আর ফুলের সংমিশ্রণে তৈরি সুন্দর জিনিসটি লাগিয়ে দেয়। এবার একটু সরে এসে দেখতে থাকে কেমন লাগছে। আসলেই চমৎকার লাগছে। সাদা শার্টের উপর সবুজ আর হলুদের প্রাকৃতিক ছোঁয়া। অরিয়ান এখনো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। ওয়াসেনাথের হালকা ধাক্কায় তার হোশ আসে। এবার ওয়াসেনাথ বলে উঠে, সুন্দর লাগছে। চলেন এবার যাওয়া যাক। যাওয়ার কথা শুনে অরিয়ানের চকচক করা মুখটা মলিন হয়ে এলো। আসলে সে ওয়াসেনাথকে ছেড়ে যেতে যায় না, তবুও যেতে হবে। তাই তারা আবার হাঁটা শুরু করলো। আজকের দিন অরিয়ানের জীবনে বেস্ট দিন ছিল। গাড়ির সামনে এসে দরজা খুলে দিল। ওয়াসেনাথ উঠে বসে পড়ে।
অরিয়ানও ড্রাইভিং সিটে বসে পড়ে ওয়াসেনাথ বেলুনগুলো গাড়ির পিছনের সিটে রেখে দেয়। চারিপাশে আজানের ধ্বনি ভেসে আসছে। ওয়াসেনাথ হঠাৎ বলে উঠে, গাড়ি থামান। কেন? আজান দিচ্ছে। আর সামনে মসজিদ আছে। যান, আপনি নামাজ পড়ে আসেন। আমি বাসায় পড়ব। আপনি যান, আমি অপেক্ষা করব। অরিয়ান পড়েছে মহা বিপদে। নামাজের সব নিয়ম সে জানে। তবে বড় হওয়ার পরে সে কখনো নামাজ পড়ে নাই। সারাদিন অফিস, মডেলিং, পার্টি ইত্যাদি আজেবাজে জিনিস নিয়েই বিজি ছিল। আর এখন ওয়াসেনাথ বলছে তাকে নামাজ পড়তে যেতে। সে ভাবছে এখন কি করবে। এর মাঝেই ওয়াসেনাথ বলে বসে, কি হলো, যাচ্ছেন না কেন? যাচ্ছি, তুমি বসে থাক। গাড়ি থেকে বাহিরে আসবা না। ওকে। অরিয়ানের কাছে আর উপায় নাই। আল্লাহর ডাকে এবার তাকে সাড়া দিতেই হবে। তাই নামাজ পড়তে চলে গেল। আজ অনেক বছর পরে নামাজ পড়ে অরিয়ানের মনে এক অন্য রকম ভালো লাগা কাজ করছে। ওয়াসেনাথ গাড়িতেই ঘুমিয়ে গেছে। অরিয়ান এটা দেখে খানিকটা অবাক হলেও খুশি হলো, কারণ নামাজ পড়ার জন্যে আল্লাহ তাকে পুরস্কার হিসেবে ওয়াসেনাথের ঘুমন্ত মুখ দেখার সুযোগ করে দিয়েছে। বাকি পথ ওয়াসেনাথের মুখ দেখে আর ড্রাইভিং করেই কেটে যায়। ওয়াসেনাথের বাসার সামনে আসতেই অরিয়ানের কেমন যেন শূন্যতা ফিল হচ্ছে, যা কাল রাতে হয়েছিল। সে অনেকক্ষণ ওয়াসেনাথের দিকে তাকিয়েছিল। তারপর ওয়াসেনাথকে ডাকতেই উঠে বসে, তারপর বেলুনগুলো নিয়ে নেমে যায় আর যাওয়ার আগে বলে উঠে, থংও আইসক্রিমের জন্যে, হেসে হেসে। অরিয়ান শুধু তাকিয়েছিল, কিছু বলে নাই। ওয়াসেনাথ গেটের ভিতরে চলে গেলে অরিয়ান হোটেলে চলে আসে। হোটেলে ঢুকতেই সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে দেখে মনে হয় এলিয়েন দেখছে। রিমন দৌড়ে এসে বলে উঠে, ভাই কই ছিলি তুই? আমি তো চিন্তা আর বলতে পারল না। অরিয়ানের পা থেকে মাথা পর্যন্ত দেখে সাথে সাথে চিৎপটাং, মানে সেন্সলেস। অরিয়ান অবাক হলো না, কারণ হোটেলের নিচে বড় আয়নায় নিজেকে দেখে সে নিজেই অবাক হয়েছে। মেয়েটা তাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। এটা ভেবে হালকা হাসল। হোটেলের স্টাফ, অরিয়ানের বডি গার্ডস সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তাদেরও সেন্সলেস হতে ইচ্ছে করছে। তবে যদি তারা এমন করে তবে হোটেলের একমাই মালিক মানে অরিয়ান খান তাদের চাকরি নট করে দিবে। ওয়াসেনাথ বাসায় গিয়ে তার মাকে সব খুলে বলে। তার মা প্রথমে চিন্তিত হলেও পরে বুঝতে ভাবে ছেলেটা খারাপ না। তা না হলে কত কিছুই করতে পারত। ওয়াসেনাথের মা বাবা তাকে নিজের মতো চলতে দেয়। তারা তাদের মেয়েকে এমন ভাবে গড়ে তুলেছে যে তাদের নিজের মেয়ের উপর আস্থা আছে। তারা জানে ওয়াসেনাথ খারাপ পথে চলার মতো মেয়ে না। ওয়াসেনাথ খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। আজ খেতে খেতে দেরি হয়ে গেছে। তার উপর আজ বাচ্চাদেরকে পড়াতে যেতে হবে। তাই একটু বিশ্রাম নিচ্ছে। রিমনের মাথায় এক বলতি পানি ঢেলে দেয় অরিয়ান। সাথে সাথে রিমন লাফিয়ে উঠে বলে, ভাই তোর এত পরিবর্তন দেখে আমি পাগল হয়ে যাব। পাগল হতে হবে না, তাড়াতাড়ি তানবীর নামের স্টাফকে সিলেট থেকে ঢাকায় ট্রান্সফার করার ব্যবস্থা কর। কেন? অবাক হয়ে, বেশি কথা পছন্দ না, জানিস তো। কেন ভাই, ওই মেয়ে যে ননস্টপ বকবক করে তারটা কেমনে পছন্দ হয়? বিড়বিড় করে। কিছু বললি? না না, কিছু না। তাহলে যা, চেঞ্জ করে আয়। খাবো একসাথে। একসাথে খাবার মতো তাকিয়ে। রিমন সেন্সলেস হতে হতে টায়ার, তাই আর নিতে পারছে না। সে বোকার মতো অরিয়ানের কথা মতো খাবার খায় তার সাথে। অরিয়ান রুমে এসে নিজেকে আয়নায় দেখছে আর ভাবছে ওয়াসেনাথের কথা। হঠাৎ মনে পড়ে যায় ওয়াসেনাথ তার বুকের বাপাশে হাত দিয়েছিল। অনমনেই তার হাত তার বুকে চলে যায়। তারপর ফুল, ঘাস আর পিনটা খুব যত্নে নিজের কাছে রেখে দেয়। তারপর রেডি হয়ে অফিসের কিছু কাজ করে নেয়। আজ আবার তার মিটিং আছে 5টা বাজে। তাই ল্যাপটপে কাজ করে মিটিংয়ে চলে যায়। ওয়াসেনাথ বাচ্চাদের পড়িয়ে বাসায় এসে না খেয়ে ঘুমিয়ে যায়। তার মা হাতড়াতে হাতড়াতে তার রুমে এসে খাটে বসে পড়ে। তারপর ওয়াসেনাথকে কিছুক্ষণ ডাকে।
মায়ের ডাকে সে হালকা নড়েচড়ে মায়ের কোলে মাথা রাখে। এটা হলো পৃথিবীর সবচাইতে শান্তির স্থান। তার মা হালকা হেসে মাথায় হাত বুলায়। কতদিন মেয়েটার মুখটা দেখে না, ভেবেই তার চোখ ভিজে আসে। আবার তার শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়। মিটিং শেষ করে আসার সময় অরিয়ানের সাথে মাদৌলির দেখা হয়। অরিয়ান পাশ কাটিয়ে চলে যেত নেয়। সাথে সাথে মাদৌলি বলে ওঠে, পাথরের বুকে কি ফুল হয় তাচ্ছিল্যের সুরে। অরিয়ান কোনো কথা বলে নাই। সে এই মেয়ের সাথে কথা বলতে চায় না। যে মেয়ে নিজের সবচাইতে মূল্যবান জিনিস সহজেই দান করতে পারে সে মেয়ে কেমন তা অরিয়ানের জানা। হ্যাঁ, সে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করত, তবে মেয়েগুলো নিজে তার কাছে আসে। সে কাউকে নিয়ে আসে না। অরিয়ান নিজের সাদা শার্ট জড়িয়ে শুয়ে আছে, সাথে একটা লাল শাড়ি। সাদা শার্টে ওয়াসিনাতের ছোঁয়া আছে, আর লাল শাড়ি তার অতীতের ছোঁয়া। এক ছোঁয়া তার জীবনকে বদলে দিচ্ছে, আর অন্য ছোঁয়া তাকে তার মনের দিক থেকে ধ্বংস করে দিয়েছে। এক ছোঁয়া তার মনকে পাথরের রূপ দিয়েছে, আর অন্যটা তার মনকে কি রূপ দিতে চাচ্ছে তা তার অজানা। লাল শাড়িটা ছুঁড়ে নিচে ফেলে দিয়ে শার্ট জড়িয়ে শান্তির নিঃশ্বাস নেয়। রিমনকে অরিয়ান বলে দেয় তার রুমে যাতে আর কোনো মেয়েকে না পাঠায়। সে তার শান্তি অন্য জায়গায় খুঁজে পেয়েছে। অরিয়ান অবাক, আসলে অবাক বললে ভুল হবে, সে ভয়াবহভাবে অবাক তার সামনে ঘটে যাওয়া ঘটনা দেখে। ওয়াসিনাত তার বাবার চাইতে বয়স বেশি হবে এমন একজন পুলিশকে ইট নিয়ে তেড়ে যাচ্ছে। অরিয়ানের মাথায় এটা আসছে না, কেন এমন করছে, কেন আবার মারার জন্যে এই সামান্য কথা কেন যে অরিয়ানের মাথায় আসছে না কে জানে। তবে সে ভাবছে হিজাব পরা অতি সুন্দরী এবং ভদ্র একটি মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এমন করার মানে কি। ব্যাপারটা অবাক হওয়ার মতো। ওয়াসিনাতের মতো মেয়ে যে কিনা সকল মানুষকে সম্মান করে, সে কেন তার বাবার চাইতে বয়সে বড় লোকে মারতে যাচ্ছে। কেন, কেন, ওয়াই, হাউ? অরিয়ান তার ওর পাওয়ার আগেই ওয়াসিনাত তেড়ে যাচ্ছে। না পারতে অরিয়ান ওয়াসিনাতের কাছে গিয়ে তার পিঠ অরিয়ানের বুকের সাথে লাগিয়ে তার কোমর পেঁচিয়ে তাকে কিছুটা উপরে তুলে আটকাতে চেষ্টা চালাচ্ছে। ওয়াসিনাতকে থামানো সহজ ব্যাপার না। সে তো নিজের মতো হাত পা ছুটাছুটি করেই চলেছে, আর হাতের ইটটা বাড়িয়ে বাড়িয়ে চিৎকার করে বলছে, ওই ছাড় ছাড় আমায়, আজ এই বুড়া শয়তানকে আমি নিজের হাতে মারমু। শালা কুত্তার জাত, আরে ছাড় আমায়, শকুনের জাতকে তো আমি খুন করমু। শালা কুত্তা, বিলাই, অসভ্য, বেয়াদব বুর্গা। কিরে ভাই ছাড় না। আরে তুমি এমন করছো কেন? ভার্সিটির সামনে এমন মারামারি করছো, তাও বয়স্ক লোকের সাথে। সমস্যা কি তোমার ওয়াসিনাতকে ঘুরাতে ঘুরাতে? এই আপনার সমস্যা কি? সব সময় আমার পিছনে পিছনে কি? হুম, এই কুত্তার জাতকে তো আমি, বলেই হাতের ইটটা ছুঁড়ে মারে লোকটির দিকে। লোকটি সরে যাওয়ায় তার গায়ে লাগে নাই। অরিয়ান হতবাক। সে এমন কিছুই ওয়াসিনাতের কাছে আশা করে নাই। সে ভাবতেই পারছে না ওয়াসিনাতের মতো এত নরম মনের মেয়ে এমন কিছু করতে পারে। ওয়াসিনাত অনবরত অরিয়ানের হাতে কিল ঘুষি চিমটি দিয়ে চলেছে। কিন্তু অরিয়ান সে তো বডি বিল্ডার। ওয়াসিনাতের কোমল হাতের ছোট ছোট আঙুলের চিমটি তার কাছে কিছুই না। ওয়াসিনাতের কথায় অরিয়ান সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়। ওয়াসিনাত চিৎকার করে বলে ওঠে, আপনি জানেন এই কুত্তাটা কি করেছে? শালা হারামজাদার দল, না বললে জানবো কিভাবে? কুত্তাটা তার নাতনির সমান মেয়েকে বাজে ভাবে টাচ করেছে। ছি ছি, ভাবতেই আমার মেজাজ গরম হচ্ছে, মাথায় রক্ত উঠে যাচ্ছে। অরিয়ান হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এবার সে ওয়াসিনাতকে নিচে নামিয়ে রাখে, রক্ত চক্ষু দিয়ে সামনে তাকায়। পুলিশ লোকটি আগেই অরিয়ানকে চিনতে পেরেছে, তাই সে ছুটে পালায়। আর ওয়াসিনাত শুরু থেকে বলা শুরু করে আগের ঘটনা। ওয়াসিনাত আজকে ভার্সিটির জন্যে তৈরি হচ্ছে। সে আজ নিজেকে কালো রঙে সজ্জায়িত করেছে। কালো লং হাতার সিল্কের কাজবিহীন গাউন পরেছে, সাথে কালো হিজাব। আর হিজাবের বামপাশে পিন দিয়ে নয়নতারা সাদা ফুল লাগিয়েছ। প্রতিবারের মতো আজও ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে রিকশার অপেক্ষা করছিল।
টিএসি মোড়ে এই টাইমে ট্রাফিক জ্যাম লাগে। ওয়াসেনাথ পাশেই দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে দেখল একটি বাচ্চা মেয়ে ৮-৯ বছর বয়স হবে এমন মেয়ে একজন ট্রাফিক পুলিশকে বলছে, চাচাজান ফুল নিবেন? না অন্য কিছু নিমু, বিছড়ি ভাবে হেসে। পুলিশের কথা শুনে মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। এখনকার পরিস্থিতি একটা ৮-৯ বছরের মেয়েকেও অনেক ম্যাচিউর করে তুলেছে। মেয়েটা লোকটার কথার ধরন বুঝতে পেরে সরে যেতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটা মেয়েটা হাত ধরে অন্য পাশে খালি জায়গায় নিয়ে যায় আর বাজে ভাবে টাচ করে। ওয়াসেনাথ এটা দেখে লোকটাকে ধাক্কা দিয়ে মেয়েটাকে ছাড়িয়ে চলে যেতে বলে। মেয়েটা দৌড়ে চলে যায়। এবার লোকটা ওয়াসেনাথকে দেখে বলে, আরে এত হুড়পড়ি, ওটাকে তো বাঁচালি, নিজেকে কিভাবে বাঁচাবি? বলেই ওয়াসেনাথের হাত ধরে। এই কুত্তা, আমাকে দুর্বল ভাববি না, হাতে কামড় বসিয়ে। শুন, তোদের মতো মেয়েরা রাত হলে অরিয়ানের মতো বড় বড় কোটিপতিদের কাছে দেহ দিয়ে দেয়, আর এখন সাধু সাজস? বাইশা কথাকার। এটা শুনে ওয়াসেনাথ লোকটাকে লাথি মেরে ইট খুঁজে নিয়ে দৌড়াতে শুরু করে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আসলে একটি হিজাবওয়ালা মেয়ে যদি রাস্তামো হাতে ইট নিয়ে বাবার সমান কাউকে দৌড়ায়, এটা আমাদের আমজনতার দেখার মুখ্য বিষয় বলা যায়। ওইদিকে অরিয়ানের আজ অনেক দেরিতে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিমনকে খুঁজতে নিচে যায়। রিমন মাথায় কুল ওয়াটার ব্যাগ দিয়ে রেখেছে আর হেনার সাথে কথা বলছে। হেনাকে সে বলেছে যাতে সব মেয়েকে বের করে দেয় আর যাতে কোনো মেয়েকে অরিয়ানের রুমে না পাঠায়। যে সকল মেয়েদের টাকা লাগবে তাদেরকে টাকা দিয়ে দিতে। অরিয়ান রিমনের অবস্থা দেখে বলে ওঠে, এই তোর কি হয়েছে? মাথায় এটা কেন দিয়েছিস? অসুস্থ নাকি? আরে না, তোর চিন্তা করতে করতে আমার এই অবস্থা। দিন দিন তুই যা দেখাচ্ছিস আমার তো নিজেরে পাগল মনে হচ্ছে। তা ভাই, আমি কি জানতাম তুই প্রেমে পড়লে এমন হয়ে যাবি? জাস্ট শার্ট আপ। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি প্রেমে পড়ি নাই। এখন ননস্টপ না বকে বাইকটা বাহিরে নিয়ে আসো, আমি খেয়ে বর হব। আর গার্ডসরা যাতে না আসে। ওকে। মনে মনে অবাক হলো। অরিয়ানের লুক দেখে সে আর অবাক হতে পারল না, তাই চুপচাপ কাজ করতে শুরু করে দেয়। অরিয়ান খাওয়া দাওয়া করে ওয়াসেনাথ বাসার সামনে যেতে চেয়েছিল, কিন্তু দেরি হওয়ায় সে ওয়াসেনাথের ভার্সিটিতে চলে যায়। আর ভার্সিটির সামনে গিয়েই এই দৃশ্য দেখে বাকিটা সবার জানা। ওয়াসেনাথ প্রচণ্ড রেগে আছে। তার নীলাভ চোখের চারপাশে লাল হয়ে আছে। গালগুলো, নাক, জামি লাল হয়ে আছে। অরিয়ান ওয়াসেনাথকে ভালো করে দেখে নিচ্ছে। কালো রং ফর্সা শরীরে ফুটে উঠেছে। কালো হিজাবের মাঝে লাল গোড়া মুখটা অসম্ভব সুন্দর লাগছে, যেন কোনো হুর মাটিতে নেমে এসেছে। অরিয়ান বলে উঠে, লোকটাকে কেমন শাস্তি দিতে ইচ্ছে করছে? প্রথমে তার হাত কাটতে, তারপরে জিহ্বাটা কেটে নিতে ইচ্ছে করছে। জানোয়ারটা যাতে আর কখনো কাউকে এভাবে টাচ করতে না পারে, আর নোংরা ভাষায় যাতে কথা বলতে না পারে। চিৎকার করে। হতে পারে সে এমন শাস্তিই পাবে। ঠোঁট বাঁকিয়ে আন্ডারস্কোর, কে দিবে শাস্তি? আপনার পরিয়ান বসো, কলার ধরে, আপনার জন্যে শাস্তি দিতে পারি নাই। কেন ধরলেন? তা না হলে এতক্ষণে কিত্তাটার মাথা ফাটিয়ে দিতাম। আসলে আমি অন্য কিছু মনে করেছিলাম। হুম, আপনি তো মনে করবেনই, ফালতু লোক। অরিয়ান বুঝতে পেরেছে ওয়াসেনাথ অনেক রেগে আছে, সাথে তার মনটাও খারাপ। এটা অরিয়ান কিছুতেই মেনে নিতে পারে না। তার তো ওয়াসেনাথের হাসি দেখতে ভালো লাগে। তোই সে ওয়াসেনাথের মন ভালো করতে লেগে পড়ে। হঠাৎ অরিয়ান ওয়াসেনাথের হাত ধরে হাঁটা শুরু করে। আকস্মিক ঘটনায় ওয়াসেনাথ অবাক হয়। অরিয়ান হাঁটছে ফুটপাতের রাস্তা ধরে, তার সাথে ওয়াসেনাথ। ফুটপাতে অনেক চুড়ি ওয়ালি চুড়ি বিক্রি করে। এটা ঢাকার বিখ্যাত কাচের চুড়ির দোকান। অরিয়ানের কেন যেন খুব ইচ্ছে করছে ওয়াসেনাথকে কাচের চুড়ি পরিয়ে দিতে। এবার সে তার ইচ্ছাটা পোষণ করেই বসে। সে বলে বসে, ওয়াসেনাথ চলো কাচের চুড়ি দেখি। চুড়িগুলো খুব সুন্দর। ওয়াসেনাথ হাবার মতো তাকিয়ে আছে।
একে তো তার মাথা গরম, তার উপর লোকটাকে শায়েস্তা করতে পারে নাই এই লোকের জন্যে। সে বলে কিনা চুরি দেখতে। ভাবা যায়। হঠাৎ কিছু হাতে ঢুকতে ফিল হলে ওয়াসেনাতের ঘোর কাটে। সে তাকিয়ে দেখে অরিয়ান তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে লাল রঙের চুড়ি পরিয়ে দিচ্ছে। অরিয়ানের চুড়ি পরানের ভাব দেখলে মনে হবে পৃথিবীর সবচাইতে মূল্যবান কাজ করছে সে। হঠাৎ কারো কথায় তারা সামনে তাকায়। তাকিয়ে দেখে একটা ছেলে আর মেয়ে তাদের ছবি তুলছে। আর বলছে, ওয়াস স্যার, আপনাদেরকে অসম্ভব সুন্দর লাগছে। এক কথায় কাপলস অফ গোল্ড। আরে স্যার, আপনার যে জিএফ আছে এটা তো জানাছিল না, অবাক হয়ে মেয়েটা বলল। অরিয়ানের মাথায় হাত। এই মেয়ে তো তাকে চিনে। যদি বলে দেয় তখন কি হবে? ওয়াসেনাত এমনেতেও কেমন কেমন করে তাকাচ্ছে। অরিয়ান কিছু না ভেবে বলে ওঠে, এই তোমরা এদিকে এসো তো। ওয়াসেনাতের কাছ থেকে কিছু দূরে গিয়ে তাদের বলল, হেই, তোমরা আমাকে চিনো? আপনাকে কেনা চিনে স্যার, ছেলেটা বলল। স্যার, আমি তো আপনার অনেক বড় ফ্যান। মেয়েটা বলে উঠো। যাই হোক, আমার সাথে যে মেয়েটা আছে সে আমাকে চিনে না, মানে আমার আসল পরিচয় জানে না। সো তার সামনে তোমরা এই ব্যাপারে কথা বলবে না। আর যে ছবিটা তুলেছ আমাকে দিয়ে দিবে। তারা দুজনই হাবার মতো তাকিয়ে আছে। অরিয়ানের কথাগুলো তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরও মাথা নেড়ে হ্যাঁ বলল। অরিয়ান আবার ওয়াসেনাতের কাছে গেল। ওয়াসেনাত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অরিয়ান ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠে, আসলে ছবিটা আনতে গিয়েছিলাম। অনেক সুন্দর হয়েছে বলেছে তো তাই। হ্যাঁ হ্যাঁ আপু, উনি ঠিক বলছো। ছেলে আন্ডারস্কোর মেয়ে। ওয়াসেনাত কিছু বলেনি, কারণ তার মন খারাপ। তার এখন কিছুই ভালো লাগছে না। তাই সে চুপ করে আছে। অরিয়ান ওয়াসেনাতের জন্যে অনেকগুলো কাচের চুড়ি কিনেছে। তারপর ওয়াসেনাতকে নিয়ে সামনের বড় ফুলের দোকানে যায়। তারপর কিছু সাদা গোলাপ ওয়াসেনাতের দিকে এগিয়ে দেয়। ওয়াসেনাত ফুলগুলোকে একবার দেখছে তো অরিয়ানকে একবার দেখছে। সে এতক্ষণ অরিয়ানের দিকে নজরই দেয় নাই। ছেলেটা আজ অন্যরকম সাজে এসেছে। কালো টি শার্ট, উপরে কালো জ্যাকেট, কালো জিন্স, পায়ে কনভার্স, চুলগুলো আগের মতোই। এই লুকে অরিয়ানকে দেখলে যে কেউ ফিট হবে। ওয়াসেনাত অবাক হয়ে ভাবছে এই গরমে অরিয়ান জ্যাকেট কেন পরেছে। তবে তাকে অসাধারণ সুন্দর লাগছে। সাদা গোলাপ দেখে ওয়াসেনাতের মন কিছুটা ভালো হয়ে যায়। সে ফুলগুলো নিতে নিতে এক চিলতি হাসি দেয়। অরিয়ান তো হা করে তাকিয়ে আছে। সে জানত না কোনো মেয়ে সাদা গোলাপ পেয়ে এত খুশি হয়। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তার কাছে এখন হাসিটা মূল্যবান। তাই হাসির দিকেই তাকিয়ে আছে। ওয়াসেনাত বলে উঠে, থ্যাঙ্কু। এই গোলাপে কি আছে বলবে, যার কারণে এটা তোমার এত প্রিয়? সাদা গোলাপের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, যা এটাকে সবার থেকে আলাদা করে। কি বৈশিষ্ট্য? সাদা গোলাপ সৌন্দর্য এবং শান্তি দুটোই একসাথে বহন করে। অরিয়ান তাকিয়ে আছে আর ভাবছে, এত বিশ্লেষণ করে কেউ ফুল পছন্দ করে এটা তার জানা ছিল না। আসলে অনেক কিছুই তার জানা নেই যা ওয়াসেনাত প্রতিনিয়ত জানাচ্ছে। ওয়াসেনাতের ডাকে অরিয়ানের হুঁশ আসে। এভাবে তাকিয়ে থাকবেন না, পরে আবার প্রেমে পড়ে যাবেন। প্রেমে পড়লে কি সমস্যা? আনমনে বলে উঠে, অবশ্যই সমস্যা আছে। আমি চাই না সুন্দর ছেলে আমার প্রেমে পড়ুক বা আমি তার প্রেমে পড়ি। কেন? সুন্দর ছেলেদের মাঝে ভেজাল থাকে তাই। এটাও ঠিক, তবে তার চাইতে বড় ব্যাপারটা হলো সুন্দর ছেলেদের নিয়ে ঝুঁকি বেশি। কত মেয়ে যে এদের জন্যে পাগল হয় আল্লাহ মালুম। আর এরাও একদম ক্যারেক্টারলেস হয়। আর আমার ক্যারেক্টারলেস ছেলেদের একদম পছন্দ না। তাই আমি সুন্দর ছেলেদের প্রেমে পড়তে চাই না। বেশস। অরিয়ান কিছু বলল না। তার মুখ একদম চুপসে গেছে। কি বলবে বা করবে তার কিছুই মাথায় আসছে না। অরিয়ানকে এভাবে চুপ থাকতে দেখে ওয়াসেনাত বলে উঠে, চলেন ফুচকা খাই। আর আজকেরটা আমি খাওয়াবো। তুমি রাস্তায় বসে ফুচকা খাবে? অবাক হয়ে, তো কি হয়েছে?
আমি ফুটপাতের খাবারের দোকানের খাবার খেতে পছন্দ করি। আমার তো সেই লাগে, আপনারও ভালো লাগবে, চলেন। অরিয়ানের হাত ধরে টানতে টানতে দোকানের সামনে এসে ওয়াসিনাথ 2 প্লেট ফুচকার অর্ডার দেয়। অরিয়ান চারিপাশে ভালো করে তাকিয়ে নাক ছিটকে দাঁড়িয়ে আছে। কি বিছড়ি পরিবেশ! তার এখন এখান থেকে লাফিয়ে চলে যেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, তাই দাঁড়িয়ে আছে। ওয়াসিনাথ প্লেট পেয়ে খাওয়া শুরু করে। ঝালের কারণে ওয়াসিনাথের লাল ঠোঁট জোড়া আরো টুকটুকে লাল হয়ে আছে। অরিয়ানের তো ইচ্ছে করছে ঠোঁটগুলো ছুঁয়ে দিতে, সাথে একগাদা চুমু খেতে। তবে কিছুই করার নেই, তাই তাকিয়েই আছে। ওয়াসিনাথ বলে উঠে, খানকা, আমি খাই না ফুচকা। নাকটা একটু বিকৃত করে। এই আপনাদের ছেলে জাতির বড় সমস্যা। আসল জিনিসের মজা নিতে জানেন না। ফাউল্য কোথাকার, গরুর দল। খান বলছি একটা ফুচকা অরিয়ানের মুখে ঢুকিয়ে। অরিয়ান সব সময় বিদেশি খাবার খায়। সে ইতালিয়ান খাবারই বেশি পছন্দ করে। তেল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার সে খায় না। তার উপর ঝাল তো সে একদমই খেতে পারে না। তাই ফুচকার ঝালে তার সম্পূর্ণ মুখ লাল হয়ে গেছে। ওয়াসিনাথ এটা দেখে হু হা করে হেসে ওঠে। এই আপনাদের আর এক সমস্যা, ঝাল খেতে পারেন না। আবুল চাচা শুকনা ফুচকা দেন তো। দোকানদারকে উদ্দেশ্যে। দোকানদার চাচা শুকনা ফুচকা দিলে ওয়াসিনাথ তা অরিয়ানে মুখে ঢুকিয়ে দেয়। অরিয়ান হা করেই আছে। যা দেখে ওয়াসিনাথ তার জামি চেপে মুখ বন্ধকে বলে ওঠে, আপনি খুব কম কথা বলেন, যেটা আমার একদম পছন্দ না। আর আমার বেশি কথা বলা পছন্দ না। মানে কি? আপনি কি বলতে চান আমি বেশি কথা বলি? আমাকে আপনার পছন্দ না? যান ভাগেন, আর আমার পিছনে পিছনে আসবেন না। আপনি আমাকে বাচাল বলতে চাচ্ছেন? চাচা টাকাটা রাখেন। টাকা দিয়ে রেগে হাঁটা শুরু করে। এই আমি এমন কিছুই বলিনি। পিছনে যেতে যেতে তো কেমন কিছু বলছেন? একদমই পিছনে পিছনে আসবে না। আঙুল দেখিয়ে। এই সরি। ওয়াসিনাথ শুনেও না শোনার ভান করে রিকশায় উঠে যায়। রিকশায় উঠে বলে উঠে, ক্ষমা মহৎ গুণ, তাই ক্ষমা করে দিলাম। আসলে আম্মু কল দিচ্ছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। টাটা। খিলখিল করে হসে বলে উঠে। ওয়াসিনাথের কাণ্ড দেখে অরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর ওয়াসিনাথের কথাগুলো মনে করে আনমনে হেসে ওঠে। যা এই 15 বছর পরে প্রথম হয়েছে। নিজের হাসিতে নিজেই অবাক। ওয়াসিনাথ চুড়িগুলো নেয়নি, তবে ফুলগুলো নিয়েছে। অরিয়ান চুড়িগুলো নিয়ে হোটেলে চলে এসেছে, পরে দেখা হলে দিবে এটা ভেবে। ওয়াসিনাথ বাসায় এসে তার আম্মুকে সব বলে আর প্রচুর কাঁদে। কান্নাটা তার হাত ধরার জন্যে না, মেয়েটার জন্যে। যদি সে ওখানে না থাকতো তবে কি হতো বাচ্চা মেয়েটার সাথে ভাবতেই তার খুব কান্না পাচ্ছে। ওয়াসিনাথ তার রুমে এসে ফ্রেশ হয়ে ব্যাগ থেকে ফুলগুলো বের করে দেখছে আর হাসছে। হাসির একমাই কারণ অরিয়ান। ওয়াসিনাথ যখন রাগ করে চলে আসছিল তখন অরিয়ানের চেহারাটা দেখার মতো ছিল। দেখে মনে হয়েছে গণপিটুনি খেয়েছে। ব্যাপারটা মনে পড়তেই ওয়াসিনাথ হেসে ওঠে। অন্ধকার রুমে একটা লোকে বেঁধে রাখা হয়েছে। অরিয়ান তার সামনে বসে আছে। তার সাথে রিমনও আছে। অরিয়ান লোকটাকে উদ্দেশ্যে করে বলে ওঠে, তোর বাড়িতে কে কে আছে? স্যার, এবারের মতো মাফ করে দেন। কেঁদে কেঁদে। আমি কি তোকে এটা জিজ্ঞেস করেছি? ভয়ঙ্কর ভাবে চিৎকার করে। এক ছেলে, এক মেয়ে, আর আমার বউ। ভয়ে ভয়ে। ভালো, তোর তো মেয়ে আছে, তাই না? তাহলে থাক, তোদের মতো জানোয়ারের সাথে এইসব কথা না বলাই ভালো। তা তোর বেতন কত? স্যার, 25,000। আজ থেকে যদি তোর পরিবার প্রতি মাসে 1 লাখ টাকা করে পায়, তাহলে তোর মতামত কি? লোকটা এবার আর কথা বলতে পারে নাই। সে চিৎকৃত করে কাঁদছে। কারণ সে জানে অরিয়ান মানুষ মারতে দ্বিতীয়বার ভাবে না। আর সে যাদের মারে তাদের পরিবারের দায়িত্ব সে নিজে নেয়। এটা সম্পূর্ণ পুলিশ, আর্মি, সকল প্রকার বাহিনী জানে। তাই সে ভয়ে কাঁদছে। আজ তাকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা ভাবছিস তাই ঠিক।
জানোস আমি তোকে নিজের নিয়মে কোনো শাস্তি দিব না। যে মেয়েটার হাত ধরেছিস তার নিয়মে দিব। আল্লাহ তোর উপর খুব দয়া করেছে। ওই মেয়ে তোর মতো জানোয়ারের জন্যে খুব কম শাস্তি বরাদ্দ করেছে। দেখ তোকে আমি ছেড়ে দিতাম। তবে কি জানোস ওই মেয়ে আছে না যার কোমল হাত ধরতে আমি দুবার ভাবি। তার হাত তুই খুব সহজেই ধরে ফেলেছিস। ওটাই তোর ভুল। আর ওই বাচ্চা মেয়েটার গায়ে নোংরা স্পর্শের জন্যে ও খুব কষ্ট পেয়েছে যা আমার এখানে লেগেছে, বুকের বা পাশে হাত দিয়ে। ভাববি না সে আমার প্রেমিকার। আমি কিন্তু তার প্রেমে পড়েছি কিনা তা জানি না। তবে তাকে আমার খুব প্রয়োজন। আর অরিয়ান খান তার প্রয়োজনীয় জিনিসের খুব ভালোভাবে যত্ন নিতে পারে। যাই হোক ওকে কষ্ট দিয়ে তুই ভালো করস নাই। কিন্তু দেখ এত কষ্ট পেয়েও সে তোর জন্যে কত সহজ শাস্তির কথা বলেছে। ভাবা যায়। আসলেই তার মন মাটির তৈরি যা থেকে হাজারো ফুল জন্ম নিতে পারবে। আমি কম কথা পছন্দ করি বাট দেখ তোর সাথে কত কথা বললাম। অরিয়ান আর কথা বড়ালো না। সে ধামা দিয়ে লোকটি হাত দুটি আলাদা করে দিল। তারপর জিহ্বাটা টেনে কেটে দিল। লোকটি চিৎকার করতে পারে নাই, শুধু গোং রানীর সাউন্ড বের হয়ে আসছে। রিমন অবাক হলো অরিয়ান এত হিংস্র রূপ দেখে। সে এর আগেও অরিয়ানকে মানুষ খুন করতে দেখেছে। তবে অরিয়ান নিজে কখনো নিজের হাতে কাউকে খুন করে নাই, এই প্রথম হাত কেটেছে। তবে আজ বড্ড বেশি হিংস্র মনে হয়েছে। রিমনকে বলা হয়েছে লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে এবং তার পরিবারের সব দায়িত্ব অরিয়ান নিয়েছে এটা তাদের বলে দিতে। আর বলতে বলছে এর এই অবস্থা সন্ত্রাসীরা করেছে। অরিয়ানের মেজাজ প্রচণ্ড গরম। সে ভাবছে রক্ষক যদি ভক্ষক হয় তবে মানুষ কার কাছে নিরাপদ থাকবে। কত মেয়ে যে এভাবে ডেফামেশন এর শিকার হচ্ছে এর কোনো হিসাব নাই। আর যারা রেপের শিকার হচ্ছে তারা তো সঠিক বিচারই পাচ্ছে না। আসলে পাবে কিভাবে, এখন তো রক্ষকরাই ভক্ষক। হ্যাঁ এটা ঠিক, সে অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছ। তবে কারো সাথে জোর করে না। তবে এটা তার উচিত হয়নি, তাই সে মনে মনে অনুতপ্ত হচ্ছে। ওয়াসেনাথ নামের মেয়েটা তার জীবনে না আসলে হয়তো তার এই অনুতপ্ত জাগতই না। অরিয়ানের এই ওয়াসেনাথ নামের মেয়েটাকে খুব খুব প্রয়োজন। এই একটা মেয়েই তার দুঃখ কমাতে পারে। তাকে হালকা করতে পারে। তার ক্ষত স্থানে মলম দিতে পারে। কথাগুলো ভাবছে আর শাওয়ার অন করে ভিজছ। কলিং বেলের সাউন্ডে ওয়াসেনাথ ঘুমোঘুম চোখে দরজা খুলে দেয়। তবে সামনে থাকা ব্যক্তিকে দেখে তার ঘুম নিদ্রা সব উড়ে যায়। ম্যাপেল